গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক 9:40 আর সকাল 9:40 মানেই তোমরা জানো সিটিভিএন এডুকেশন অনলাইন। যে সমস্ত স্টুডেন্টরা স্কুলে যেতে পারছো না তাদের জন্যই মূলত সিটিভিএনের এই উদ্যোগ এডুকেশন অনলাইন। প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা, তাই এটা তোমাদেরই অনুষ্ঠান। তোমরা প্রতিদিন সকাল 9:40-এ দেখতে পাও সিটিভিএনে, এবং তার সঙ্গে অবশ্যই ফেসবুক লাইভে সিটিভিএনের পেজ থেকে। প্যান্ডেমিক সিচুয়েশনে তোমরা সবাই জানো এখন সকলেই বাড়িতে, তাই সমস্ত কাজ আমাদের বাড়ি থেকেই যেমন করতে হচ্ছে, তেমনি পড়াশোনাটাও আমাদের বাড়ি থেকেই চালিয়ে যেতে হচ্ছে। আর পড়াশোনাটা তোমরা যাতে ভালোভাবে আরও চালিয়ে যেতে পারো তার জন্যই কিন্তু সিটিভিএনের এই উদ্যোগ এডুকেশন অনলাইন। আমাদের সঙ্গে আজও উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে বিশিষ্ট শিক্ষক প্রাঞ্জল দেব স্যারকে স্বাগত জানাই। নমস্কার। ক্লাস 11-এর অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স যাদের আছে তারা আজকের অনুষ্ঠানটা দেখো, বোঝো। স্যার যেগুলো বোঝাবেন, যেগুলো পড়াবেন সেগুলো অবশ্যই শুনবে তোমরা ভালো করে, এবং কোথাও কোনো প্রশ্ন থাকলে বা কোথাও কোনো অসুবিধা থাকলে, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করবে আমাদের। নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো, নিজেদের সমস্যাগুলোকে জানো, নিজেদের সমস্যার সমাধানগুলোকে জানো, প্রশ্নের উত্তরগুলো জানো, স্যার অবশ্যই উত্তর দেবেন। ক্লাসে আসবো। স্যার কোন অধ্যায় সম্পর্কে পড়েছে? এর আগে একদিন আমি 11-এর ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, যে স্টুডেন্টদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য যে 11-এর ইকোনমিক্সটা কেমন। কারণ বলেছিলাম গত দিনই যে ইকোনমিক্স একটা নতুন সাবজেক্ট সবার কাছেই, আগে যেরকম আমরা ধারাবাহিক যেগুলো পড়ে এসেছি সেগুলোর থেকে একটু আলাদা। তো চাহিদা সম্পর্কে, চাহিদা যে চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টারের প্রথম যে অংশটা চাহিদা বলে যে অংশটা, সেটা সম্পর্কে আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম সবার সাথে। সেই ক্লাসটা যারা করে থাকবে তার পরের থেকে আমি আজকে একটু শুরু করব। চাহিদা যেরকম হয়েছিল তার পরের পার্টটাই যেটা রয়েছে 3 নম্বর চ্যাপ্টারে, অর্থাৎ যোগান, সেই যোগান সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব। তো এইখানে গতদিন যেরকম চাহিদা বলেছিলাম, চাহিদা যারা শুনেছো বা শোটা যারা দেখেছিলে তারা জানো, চাহিদা বলতে এখানে বেসিক্যালি বোঝায় যে ক্রেতার দিক থেকে, অর্থাৎ মানুষেরা দৈনন্দিন জীবনে যেসব জিনিস ক্রয় করতে চাইছে সেটাই হচ্ছে গিয়ে চাহিদা। এটা আমি আগের দিন বলেছিলাম। তো সেইটা রিলেটেডই আমরা যেরকম জিনিস কিনতে যাচ্ছি সেরকম তো কিছু মানুষ দ্রব্যগুলোকে বিক্রিও করছে, অর্থাৎ বিক্রেতারা তো জিনিসগুলোকে বিক্রি করছে। তো সুতরাং সেই বিক্রেতারা যে বিক্রিটা করছে, যে পরিমাণ বিক্রি করছে, সেটাই হচ্ছে যোগান। আজকে আমরা এই যোগানটা নিয়ে আলোচনা করব। তো যোগান বা ইংলিশে এটাকে বলা হচ্ছে সাপ্লাইও বলা হয়, যোগান বা সাপ্লাই। এই যোগান বা সাপ্লাইটা কি জিনিস? যোগান বা সাপ্লাই হচ্ছে একটি দ্রব্যের নির্দিষ্ট দামে বিক্রেতারা যে পরিমাণ দ্রব্য বাজারে হাজির করে বিক্রি করার জন্য, সেটাই হচ্ছে সেই দ্রব্যের যোগান। অর্থাৎ দেখা যাচ্ছে যদি এখানে আলু একটা নির্দিষ্ট দ্রব্য রয়েছে, এই দ্রব্যটা যদি আমি যোগান সম্পর্কে যদি আলোচনা করি তাহলে হবে কি, যদি আলুর দাম 15 টাকা পার কেজি হয়, ₹15 টাকা পার কেজি হয়, তাহলে যদি বিক্রেতারা এই আলু যদি মার্কেটে 2000 টন আনে, 2000 টন যদি বাজারে এনে হাজির করে, তাহলে এইখানে এই আলুর যোগান হচ্ছে 2000 টন। অর্থাৎ চাহিদাটা যেরকম ছিল ক্রেতার দিক থেকে, এইখানে যোগানটাও হচ্ছে কি বিক্রেতার দিক থেকে। তো চাহিদার ঠিক বিপরীত ঘটনাগুলোই হচ্ছে এখানে যোগান। এইবারে বলছি কি, এই যে 2000 টন যে যোগানটা হলো, এই যোগানটা কখন বিক্রেতারা বাড়ায় এবং যোগানটা কখন বিক্রেতারা কমায়, সেইটা কিছু বিষয়ের ওপরে ভিত্তি করে হয়। কখনো কখনো এই দ্রব্যের যোগান বৃদ্ধি পায়, আবার কখনো হ্রাস পায়। তো এই হ্রাস বৃদ্ধি নির্ধারণকারী যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকেই বলা হচ্ছে যোগান নির্ধারণকারী বিষয়। এইখানে যে টপিকটা আলোচনা করব এরপরে হচ্ছে যোগান নির্ধারণকারী বিষয়। প্রথমেই 1 নম্বরে হচ্ছে দ্রব্যের দাম। যদি এখানে আলুর যোগান পরিমাপ করি তাহলে আলুর দামের ওপরে নির্ভর করবে আলুর যোগানটা বাড়বে না কমবে। এক্ষেত্রে দ্রব্যের দামটাকে আমি PX দিয়ে ডিনোট করছি, প্রাইস অফ এক্স। PX বলতে প্রাইস অফ এক্স, মানে এক্স দ্রব্যের দাম। তো এইখানে যদি কোনো দ্রব্যের দামটা বৃদ্ধি পায়, অর্থাৎ PX যদি বৃদ্ধি পায়, তবে সেক্ষেত্রে কী হবে, বিক্রেতারা কিন্তু তখন যোগানটা বাড়িয়ে দেবে। তার কারণ কি, যখনই একটা জিনিসের বা দ্রব্যের দাম বাড়বে,
সেই দ্রব্যটা বিক্রি করে কিন্তু বিক্রেতারা বেশি পরিমাণ টাকা উপার্জন করবে। স্বাভাবিকভাবে তখন কি চাইবে না, যখন দ্রব্যটার দাম বাড়বে তখন সেই দ্রব্যের যোগানটা বাড়িয়ে দিতে। তুমি যদি এখানে বিক্রেতা হও তাহলে তুমি কি চাইবে, এখন আমি আলুর দাম 5 টাকা করে কেজি রয়েছে এবং পরে জিনিসটার দাম 15 টাকা করে কেজি হবে, তো তখন তুমি স্বাভাবিকভাবে কখন মুনাফাটা বেশি পাবে না, যখন আলুর দামটা 15 টাকা করে কেজি হবে। তো স্বাভাবিকভাবেই এখানে কি হচ্ছে না, তুমি কি চাইবে না, যখন দ্রব্যের দামটা বাড়বে তখনই তুমি কি না দ্রব্যের যোগানটা বাড়িয়ে দেবে, কারণ তোমার তখন সেখানে মুনাফা বেশি হবে। তাই এখানে প্রাইস অফ এক্স যদি বৃদ্ধি পায় তাহলে সাপ্লাই অফ এক্সও কিন্তু বেড়ে যাবে। আবার যদি প্রাইসটা কমে যায় তাহলে সাপ্লাইটাও কিন্তু কমে যাবে। অর্থাৎ এখানে দ্রব্যের দামের সঙ্গে দ্রব্যের যোগান যে রয়েছে সেই দ্রব্যের যোগানটা কিন্তু সরল সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগানটাও কমে যায়। এইটা হলো প্রথম নির্ধারণকারী বিষয়। এরপরে যেটা হচ্ছে, এরপরে হচ্ছে কাঁচামালের দাম। কাঁচামালের দাম এখানে প্রাইস অফ র ম্যাটেরিয়াল, PR দিয়ে দিলাম আমি, প্রাইস অফ র ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল। এখানে যদি কাঁচামালের দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু একটা দ্রব্যের যোগান হ্রাস পেয়ে যাবে। তার কারণ কি, কাঁচামাল ধরো তুমি 100 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছো, ধরো তুমি 100 টাকা নিয়ে কি না একটা ব্যবসা শুরু করেছো, এক্ষেত্রে তোমাকে কাঁচামাল কিনতে হতো 70 টাকার, আর বাকি যে 30 টাকা থাকতো সেই 30 টাকা ধরো অন্য কোনো জায়গায় তুমি সেই খরচাটা করতে। তো স্বাভাবিকভাবেই এখানে 70 টাকা যে হচ্ছে কাঁচামালের জন্য, এই কাঁচামালের দামটা এখন বেড়ে গেছে। 70 টাকায় ধরো তুমি 10 ইউনিট কাঁচামাল পেতে, তো এখনই এই 70 টাকাতে তুমি ধরো পাচ্ছ কি 9 ইউনিট কাঁচামাল। তার কারণ কি, কাঁচামালের দামটা বেড়েছে, 9 ইউনিট কাঁচামাল পাচ্ছ। তো স্বাভাবিকভাবে তোমার কাঁচামালের কেনার জন্য যে খরচাটা ছিল সেই খরচাটা কিন্তু তোমার ফিক্সড ছিল। তো সেই কাঁচামালের যদি দাম বাড়ে, এখন 70 টাকায় কিন্তু তুমি কম পরিমাণ কাঁচামাল পাবে। তো সাধারণভাবে কাঁচামাল যদি তুমি কম পাও, একটা ধরো তোমার প্লাস্টিক কোম্পানি ধরো একটা পেনের যে তোমার প্লাস্টিক রয়েছে সেই প্লাস্টিক কোম্পানি ধরো প্লাস্টিকের দাম যদি বাড়িয়ে দেয়, তাহলে এক্ষেত্রে কী হবে, তুমি 70 টাকায় কম পরিমাণ কাঁচামাল কিনতে পারবে বা প্লাস্টিক কিনতে পারবে। স্বাভাবিকভাবেই কাঁচামাল যদি বা প্লাস্টিক যদি কম থাকে তোমার কিন্তু প্রোডাকশানটাও কম হবে। স্বাভাবিকভাবেই এখানে যদি কাঁচামালের দামটা বেড়ে যায় তাহলে কিন্তু তোমার উৎপাদনের পরিমাণটাও হ্রাস পাবে, অর্থাৎ সাপ্লাইও কিন্তু কমে যাবে। তাই এক্ষেত্রে বলা যেতে পারে কাঁচামালের দামের উপরে কিন্তু সাপ্লাইটা নির্ভর করে, অর্থাৎ প্রাইস অফ র ম্যাটেরিয়ালস যদি বেড়ে যায় তাহলে সাপ্লাই কিন্তু কমে যাবে। আবার প্রাইস অফ র ম্যাটেরিয়ালস যদি কমে যায় তাহলে কিন্তু ঠিক উল্টোভাবে সাপ্লাইটা বেড়ে যাবে, কারণ তখন তুমি সেই 70 টাকাতে কিন্তু বেশি পরিমাণ কাঁচামাল কিনতে পারবে। স্বাভাবিকভাবে যখন কাঁচামাল বেশি হবে তোমার কিন্তু উৎপাদনের পরিমাণটাও বাড়বে এবং সাপ্লাইটাও বেড়ে যাবে। এরপরে 3 নাম্বার যেটা রয়েছে, 3 নাম্বার হচ্ছে তোমার শ্রমিকের মজুরি। শ্রমিকের মজুরি অর্থাৎ ওয়েজ। এক্ষেত্রে শ্রমিকের মজুরি যদি বেড়ে যায়, শ্রমিকের মজুরি যেটা রয়েছে, ধরো এখানে যে 100 টাকার মধ্যে 70 টাকা তো কাঁচামালে খরচা করছিল, আর ধরো 30 টাকা তোমার শ্রমিককে দিচ্ছিল। তো এইখানে যদি শ্রমিকরা বলে আমার এখন 30 টাকা দিলে চলবে না, আমাকে 40 টাকা দিতে হবে, তাহলে স্বাভাবিকভাবে তখন কিন্তু কাঁচামালের জন্য আমার যে বরাদ্দ ছিল 70 টাকা সেটা কমাতে হবে। তার কারণ কি, এখানে আমি 100 টাকা নিয়ে বাজারে নেমেছি এবং সেখানে 30 টাকা আগে যেখানে শ্রমিককে দিতাম এখন সেখানে দিচ্ছি কত, 40 টাকা। তো স্বাভাবিকভাবে যেহেতু শ্রমিককে এখন বেশি মজুরি দিতে হচ্ছে, তার জন্য কিন্তু আমি কাঁচামালটা কিন্তু ক্রয় কম করতে পারবো। তো এইখানে তাই শ্রমিকের মজুরি যদি বেড়ে যায় তাহলে কিন্তু তোমার যোগানটাও কমে যাবে, অর্থাৎ ওয়েজ রেট যদি বেড়ে যায় তাহলে সাপ্লাইটা কমে যাবে। আবার ওয়েজ রেট যদি কমে যায় তাহলে কিন্তু সাপ্লাইটা বেড়ে যাবে। তার কারণ কি, যদি শ্রমিককে এখন কম মজুরি দিতে হয় আগের তুলনায়, তাহলে সেই জায়গাটাতে আমি কি করতে পারবো না, তোমার মানে শ্রমিকের যদি তুমি এখানে আমি মজুরিটা কমিয়ে দিই তাহলে সেই টাকায় কিন্তু আমি কাঁচামালটা বেশি পরিমাণ দিতে পারবো, কিনতে পারবো। তো সেই কারণে এখানে কি হচ্ছে না, যোগানটা বৃদ্ধি পাচ্ছে। এরপরে হচ্ছে তোমার
সময়, এটা হচ্ছে টাইম। সময়ের ওপরও যোগানটা নির্ভর করে, যেরকম কি বিভিন্ন সময়ের ওপর ভিত্তি করে বিভিন্ন দ্রব্যের কিন্তু যোগান বৃদ্ধি পায়, আবার সময়ের উপর ভিত্তি করে যোগান কিন্তু হ্রাস পায়। যেমন কি ধরো গ্রীষ্মকালে কি পাখার যোগানটা কিন্তু অটোমেটিক্যালি একটু বেড়ে যায়, কারণ বিক্রেতারা জানে এখন গরমকাল এসছে, লোকেরা বেশি বেশি করে পাখা কিনবে, তো গরমকালে তারা বেশি করে পাখা কোম্পানি বা এসি কোম্পানি এগুলো কিন্তু বেশি বেশি করে তোমার প্রোডাকশান করে, অর্থাৎ যোগানটা বেড়ে যায়। আবার ঠিক একইভাবে যখন শীতকাল আসে তখন কিন্তু রুম হিটার, তারপরে লেপ কম্বল এগুলোর যোগান কিন্তু বিক্রেতারা বাড়িয়ে দেয়, কারণ কি জানে এখন শীতকাল এসছে, সুতরাং লোকেরা এখন বেশি বেশি করে তোমার লেপ, তারপরে কম্বল, রুম হিটার এইসব জিনিসগুলো ক্রয় করবে। তো সময়ের উপর নির্ভর করেও কিন্তু বিভিন্ন দ্রব্যের যোগান নির্ভর করে। এছাড়া প্রাকৃতিক বিভিন্ন যে দ্রব্যগুলো রয়েছে, যেরকম কি ফল, ধরো তোমার এই যে কমলা লেবু, আপেল, এগুলো কি শীতকালে বেড়ে যায় যোগানটা, কারণ এই সময় এগুলো বেশি বেশি করে উৎপাদন হয়। আবার গ্রীষ্মকাল এলে কী হবে না, আপেলের ফলনটা কিছুটা হলে কম হয়ে যায়, বা গ্রীষ্মকালে আবার দেখা যাচ্ছে আমের ফলন বা কাঁঠালের ফলন এগুলো কিন্তু বেড়ে যায়। সময়ের উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন দ্রব্যের যোগানটা হ্রাস বৃদ্ধি হয়। এরপরে যেটা রয়েছে, এরপরে রয়েছে তোমার বিক্রেতার সংখ্যা। বিক্রেতার সংখ্যা, নাম্বার অফ কনজিউমার, এক্ষেত্রে নাম্বার অফ সেলার হবে, এটা কনজিউমার মানে ক্রেতা, নাম্বার অফ সেলার। যদি এখানে বিক্রেতার সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ আগে যে পরিমাণ বিক্রেতা ছিল সেই তুলনায় যদি এখন বেশি বিক্রেতা বাজারে এসে উপস্থিত হয়, অর্থাৎ আগে 10টা দোকান ছিল, এখন সেখানে 15টা দোকান হয়েছে, তো স্বাভাবিকভাবেই কি হবে না, সেই জিনিসটার কিন্তু সাপ্লাই বেড়ে যাবে। আগে যে 10টা দোকান ছিল, 10টা দোকানে যে জিনিস রাখতো সেই একই জিনিস এখন বাকি আরও 5টা দোকানে রাখছে, তো স্বাভাবিকভাবে কী হবে, সেই দ্রব্যটার যোগান কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এখানে যদি বিক্রেতার সংখ্যা, নাম্বার অফ সেলার যদি বৃদ্ধি পায় তাহলে সাপ্লাইও বৃদ্ধি পাবে, আবার নাম্বার অফ সেলার যদি হ্রাস পায় তবে সাপ্লাইটাও কিন্তু হ্রাস পেয়ে যাবে বা যোগানও কিন্তু হ্রাস পাবে। এরপরে রয়েছে কি, ট্যাক্স অ্যান্ড সাবসিডি। ট্যাক্স অ্যান্ড সাবসিডি, এই ট্যাক্স অ্যান্ড সাবসিডি কী জিনিস, সরকার বিক্রেতাদের ওপরে যখন কর আরোপ করে সেই করের পরিমাণ যদি বাড়িয়ে দেয়, অর্থাৎ বিক্রেতাকে যদি বেশি করে এখন কর দিতে হয়, স্বাভাবিকভাবেই কি না বিক্রেতারা এখন কিন্তু তোমার কি হবে না, সেই দ্রব্যের যোগানটা কমিয়ে দেবে, তার কারণ কি তাকে এখন বেশি বেশি ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে যদি তাকে বেশি ট্যাক্স দিতে হয় তাহলে কিন্তু তার মুনাফার পরিমাণটা বা প্রফিটের পরিমাণটা কিন্তু আগের তুলনায় কমে যাবে। তো সুতরাং এখানে ট্যাক্স যদি বৃদ্ধি করে তাহলে কিন্তু এখানে সাপ্লাইটা কমে যাবে, আবার যদি ট্যাক্সটাকে হ্রাস করে দেয় তাহলে কিন্তু সাপ্লাইটা বেড়ে যাবে। ঠিক একইভাবে সাবসিডি কী জিনিস, সাবসিডি মানে হচ্ছে কোনো একটা দ্রব্যের বিক্রয় মূল্য যেটা রয়েছে বা দ্রব্যের যে দামটা রয়েছে সেই দামের কিছু অংশ যদি সরকার প্রদান করে সেইটাকে বলা হচ্ছে সাবসিডি। অর্থাৎ যেরকম কি সাবসিডি শব্দটা তোমরা সিলিন্ডার যে রয়েছে, এই যে আমাদের যে রান্নার গ্যাস রয়েছে সেই রান্নার গ্যাসে কিন্তু এই সাবসিডি শব্দটা তোমরা শুনতে পাও, অর্থাৎ একটা রান্নার গ্যাসের যা দাম তার কিছুটা অংশ কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রদান করে। অর্থাৎ একটা গ্যাসের দাম যদি এখানে 850 টাকা হয় বা 860 টাকা হয়, তার মধ্যে থেকে হয়তো 10 টাকা কি 15 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন ঢোকে, অর্থাৎ এই যে কিছু পরিমাণ টাকা যে আমাদের সরকার প্রোভাইড করলো এটাকেই বলা হচ্ছে সাবসিডি। তো সুতরাং স্বাভাবিকভাবে যদি কোনো কাঁচামালের জন্য যদি সরকার সাবসিডি দেয় তাহলে কিন্তু সেই উৎপাদক সংস্থা বেশি পরিমাণ কাঁচামাল কেনার সুযোগ পাবে, স্বাভাবিকভাবে তখন কিন্তু দ্রব্যের যোগানটা বাড়বে। অর্থাৎ এইখানে এটা বিশেষ করে কৃষকদেরকে অনেক সময় সাবসিডি দেওয়া হয় বিভিন্ন তোমার উচ্চ ফলনশীল বীজ কিংবা রাসায়নিক সার ক্রয়ের জন্য, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমার কি, তখন যদি কৃষকদেরকে এই উচ্চ ফলনশীল বীজে যদি সাবসিডি দেওয়া হয় তবে কিন্তু সেক্ষেত্রে কৃষকরা কিন্তু উৎপাদনটা একটু বাড়াবে, অর্থাৎ যোগানটাও বেড়ে যাবে তখন। অর্থাৎ সাবসিডি যদি বাড়ায় তাহলে কিন্তু যোগান বাড়ে, আবার যদি সাবসিডিটা কমে যায় তাহলে কিন্তু সেই দ্রব্যের যোগানটা হ্রাস পেয়ে যায়। তো ট্যাক্স এবং সাবসিডির ওপরেও কিন্তু একটা দ্রব্যের যোগান নির্ভরশীল। তো এইখানে যে আমরা এই 6টা বিষয় আলোচনা করলাম, এই 6টা বিষয়টাকে নিয়েই কিন্তু এখানে এইগুলোকেই বলা হচ্ছে কি চাহিদা নির্ধারণকারী বিষয়। একটা দ্রব্যের চাহিদা বলছি যোগান নির্ধারণকারী বিষয়। তো
তো একটা দ্রব্যের এখানে যোগান বাড়বে না কমবে সেই দ্রব্যের যোগানটা কিন্তু নির্ভর করে এই যে বিষয়গুলো যে বললাম এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে। এইগুলো যদি পরিবর্তন হতে থাকে তাহলে কিন্তু দ্রব্যের যোগানটাও পরিবর্তন হবে। তো এক্ষেত্রে এর পরে যেটা রয়েছে যোগান অপেক্ষক। এরপরে যেটা রয়েছে যোগান অপেক্ষক বা সাপ্লাই ফাংশনও এটাকে বলা হয়। এই সাপ্লাই ফাংশনটা কি? আমি যে যোগান নির্ধারণকারী বিষয়গুলো বললাম সেই যোগান নির্ধারণকারী বিষয়গুলোকে যখন গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ একটি দ্রব্যের যোগান এবং সেই দ্রব্যের যোগান নির্ধারণকারী বিষয়গুলিকে যখন গাণিতিক সমীকরণের মাধ্যমে দেখানো হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি যোগান অপেক্ষক। তাহলে এইখানে ধরলাম আমি কি এক্স দ্রব্যের যোগান অর্থাৎ সাপ্লাই অফ এক্স। সাপ্লাই অফ এক্স যেটা রয়েছে এই সাপ্লাই অফ এক্সটা কিসের ওপর নির্ভরশীল? না ফাংশন অফ কি ফাংশনের উপর নির্ভরশীল? না ফাংশন অফ প্রাইস অফ এক্স অর্থাৎ সেই দ্রব্যটার দাম। তারপরে কি বলেছিলাম? না প্রাইস অফ র ম্যাটেরিয়ালস অর্থাৎ সেই দ্রব্যের কাঁচামালের দাম। এরপরে কি আছে? না শ্রমিকের মজুরি বলেছিলাম, শ্রমিকের মজুরির ওপরও একটা দ্রব্যের যোগান নির্ভরশীল। আবার কি বলেছিলাম? না তোমার বিক্রেতার সংখ্যা অর্থাৎ নাম্বার অফ সেলার বিক্রেতার সংখ্যার উপরও একটা দ্রব্যের যোগান নির্ভরশীল। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে কি না তোমার টাইম রয়েছে বলেছিলাম, টাইমের উপরও নির্ভরশীল হয়। এরপরে কি আছে? না ট্যাক্স অ্যান্ড সাবসিডি বলেছিলাম। তাহলে এই যে একটা দ্রব্যের যোগানের সঙ্গে যোগান নির্ধারণকারী বিষয়গুলো যে সম্পর্ক রয়েছে সেইটা যখন আমি গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করব তখন সেটাকে বলা হচ্ছে কি না যোগান অপেক্ষক। এইবারে এই যোগান অপেক্ষক থেকেই আসছে কি না যোগানের সূত্র, অর্থাৎ কখন যোগান বাড়বে বা যোগানের সূত্রটা কি অ্যাকচুয়ালি সেটা সম্পর্কে এখন বলছি। এইগুলো তোমাদের সবকটাই 11-এর রয়েছে এবং আমরা জানি কখনো কখনো মার্কেটে শোনা যায় যে দ্রব্যের যোগানটা বেড়েছে। এখন মার্কেটে কিন্তু টমেটো বা লঙ্কার সাপ্লাইটা অনেক রয়েছে, কখন বাড়ে বা কখন কমে এইগুলো কিন্তু আমরা এখন আলোচনা করব। মানে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ঘটছে সেইগুলো নিয়ে কিন্তু ইকোনমিক্সটা আলোচনা করা হয়। তো এখানে হচ্ছে যোগানের সূত্র বা ল অফ সাপ্লাইও বলা হয়। এইখানে কি হবে? ল অফ সাপ্লাইতে যোগান নির্ধারণকারী যে আমরা বিষয়গুলো বলেছিলাম যেরকম কি তোমার সাবসিডি ট্যাক্স অ্যান্ড সাবসিডিস, বিক্রেতার সংখ্যা, শ্রমিকের মজুরি, সময়, কাঁচামালের দাম ইত্যাদি যে শব্দগুলো ইউজ করেছিলাম সেইগুলো যদি একই থাকে মানে আগে যা ছিল এখনও তাই রয়েছে, এরকম যদি পরিস্থিতি থাকে অর্থাৎ ট্যাক্স আগে যা ছিল এখনও তাই রয়েছে, সাবসিডি আগে যা ছিল এখনও তাই রয়েছে, আগে যে কজন লোক বাজারে দ্রব্যটা বিক্রি করতো সেই কজন লোকই বিক্রি করছে এবং শ্রমিকের মজুরিও বাড়েনি এবং কাঁচামালের দামটাও বাড়েনি, এইগুলো যদি স্থির থাকে তবে কি হবে? না একটা দ্রব্যের যদি প্রাইসটা বেড়ে যায় তাহলে কি হবে? সেই দ্রব্যের যোগানটাও বাড়বে এবং প্রাইসটা যদি কমে যায় তাহলে যোগানটাও কমে যাবে। অর্থাৎ অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো স্থির অবস্থায় যদি তোমার কোনো একটা দ্রব্যের দাম বেড়ে যায় তবে সেই দ্রব্যটার সাপ্লাইটা কিন্তু বেড়ে যাবে এবং সেই দ্রব্যের দামটা যদি কমে যায় তাহলে কিন্তু সাপ্লাইটাও কমে যাবে। তো এই দ্রব্যের দামের সঙ্গে দ্রব্যের যোগানের যে সরল সম্পর্কটা গড়ে উঠছে এই সরল সম্পর্কটাকেই বলা হচ্ছে কি যোগানের সূত্র। এই যে যোগানের সূত্র বললাম এই সূত্রটাকেই এখন আমি কি একটা চিত্রের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছি। দেখো কি হচ্ছে, এইখানে আমি এই যে অক্ষটা ওয়াই অক্ষ যে রয়েছে বা উলম্ব অক্ষ যেটা রয়েছে এই উলম্ব অক্ষতে আমরা দ্রব্যের দাম মাপছি, প্রাইস অর্থাৎ দাম, এই দ্রব্যের দাম মাপছি আর এইখানে দ্রব্যের যোগানটা মাপছি। এই যোগানটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করছি, কিউ অফ এস মানে কিউএস মানে কোয়ান্টিটি অফ সাপ্লাইড। তো এইখানে একটা দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে কি বলেছিলাম? না যোগানটা বাড়বে। একটা দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে যোগানটা বাড়বে, আবার যদি দামটা কমে তাহলে যোগানটাও কমে যাবে। তাহলে এখানে এই সরল সম্পর্ক গঠিত হচ্ছে বলে এই যোগান রেখাটার আকৃতি কীরকম হবে? ঊর্ধ্বমুখী আকৃতি এই রকম। অর্থাৎ এইখানে দেখো কি হচ্ছে, ধরো একটা দ্রব্যের দাম 10 টাকা, তাহলে এই যোগান রেখার সাপেক্ষে কি হচ্ছে? তখন যোগান হচ্ছে তোমার
30 ইউনিট আমি ধরলাম, ঠিক আছে। এবারে কি হচ্ছে, দ্রব্যের দামটা বেড়ে 20 টাকা হলো, তাহলে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে কী হলো, যোগান কিন্তু বেড়ে গেল, মানে এদিক থেকে এদিকে এলো, অর্থাৎ এখন যোগান 50। অর্থাৎ দাম যখন 20 টাকা ছিল, প্রাইস যখন 20 টাকা, তখন কোয়ান্টিটি সাপ্লাই কত হচ্ছিল 30 ইউনিট, এবং দ্রব্যের দাম এটা 10 টাকা হবে। যখন দ্রব্যের দাম 10 টাকা ছিল, অর্থাৎ এই যে 10 টাকা ছিল, তখন যোগান ছিল কত 30 ইউনিট। ঠিক একইভাবে দ্রব্যের দামটা যখন 20 টাকা হলো, তখন সাপ্লাই কত হলো না 50 ইউনিট। অর্থাৎ এক্ষেত্রে দ্রব্যের দাম বাড়লে কিন্তু যোগানটাও বেড়ে যাচ্ছে। আবার যদি আমি বিপরীত দিক থেকে দেখি, ধরো 20 টাকা যখন দাম ছিল, 20 টাকা দামে এখন আমার যোগান হচ্ছে কত 50, এবং 20 টাকা থেকে যখন 10 টাকা নামলো তখন হয়ে গেল কত 30। অর্থাৎ এইটা যদি হ্রাস পায় তখন কিন্তু আমার এইটাও হ্রাস পেয়ে যাচ্ছে। অর্থাৎ একটা দ্রব্যের দাম বাড়লে যেরকম যোগান বাড়ছে, আবার দ্রব্যটার যদি দাম কমে যায় তাহলে কিন্তু যোগানটাও হ্রাস পেয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে যোগানের সূত্র, এবং এই যোগানের সূত্রটাকে যখন আমি চিত্রের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছি, তখনই সেটা হয়ে যাচ্ছে কি না যোগান রেখা। এইগুলো সবই তোমাদের 11-এ রয়েছে। এরপরে হচ্ছে কি, এটা 11-এ রয়েছে, এবং এটা ভালো করে বুঝে রাখলে 12-এরও কিন্তু কিছুটা অংশে যোগানের কিছুটা একটা যোগানের চ্যাপ্টার রয়েছে, সেই যোগানের চ্যাপ্টারে কিন্তু এই অংশগুলো কিন্তু রয়েছে। এর থেকে আরেকটু বেশি রয়েছে, কিন্তু 12-এও কিন্তু এটার বেসিক এই জিনিসগুলো কিন্তু 12-এ প্রথমে রয়েছে। তো 12-এর ছাত্রছাত্রীরা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমাদেরও এটা কাজে লাগবে। এরপরে হচ্ছে ব্যক্তিগত যোগান। ব্যক্তিগত যোগান রেখা, ফার্স্টে তালিকা বলছি। ব্যক্তিগত যোগান তালিকা এবং রেখা। ব্যক্তিগত যোগান তালিকা এবং রেখাটা কি জিনিস? ব্যক্তিগত অর্থাৎ এইখানে আমি প্রথমেই বলেছিলাম দ্রব্যের যোগানটা কারা করে না, বিক্রেতারা। এখানে ব্যক্তিগত বলতে কি বোঝায় না, একজন বিক্রেতার কথা বলা হচ্ছে। ব্যক্তিগত মানে পার্সোনাল অর ইন্ডিভিজুয়াল বলা হয়। ইন্ডিভিজুয়াল মানে ইংলিশে বলা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল সাপ্লাই শিডিউল অর ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ। তো এইখানে ইন্ডিভিজুয়াল মিন্স কি, কোনো একজন নির্দিষ্ট বিক্রেতার যোগান কতটা কি করবে সেইটা যেটা আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে কি যোগান তালিকা। অর্থাৎ এটা যদি আমি দেখো ডিটেলসে বলছি আরও, ধরো এখানে আমি এ নামক একজন বিক্রেতা, এ বিক্রেতা কি করছে, আচ্ছা একটা জিনিসের দাম তো হ্রাস বৃদ্ধি হয়, এই দামের যে হ্রাস বৃদ্ধি হচ্ছে, এই দ্রব্যের দামের হ্রাস বৃদ্ধির ওপরে ভিত্তি করে কিন্তু বিক্রেতা কিন্তু সেই দ্রব্যের যোগানটাকেও হ্রাস বৃদ্ধি করে। তো এইখানে প্রাইস মাপছি এবং কোয়ান্টিটি সাপ্লাই, সে কত টাকা দামে কতটা পরিমাণ জিনিস মার্কেটে বিক্রি করতে চাইছে সেইটা দেখাচ্ছি। ধরো একটা দ্রব্যের যোগান হচ্ছে একটা দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, সেই দ্রব্যের 10 টাকা দামে সে বিক্রি করছে 30 ইউনিট। তারপরে দ্রব্যের দামটা বেড়ে হলো 20 টাকা, তখন সে বিক্রি করছে 50 ইউনিট, এবং দ্রব্যের দামটা বেড়ে 30 টাকা হলো, তখন সে বিক্রি করছে 70 ইউনিট। অর্থাৎ একটা দ্রব্যেরই কিন্তু দামটা ওঠানামা করছে। একটা বাজারে কিন্তু বিভিন্ন দ্রব্যের দাম কিন্তু ওঠানামা করে, তো সেই ওঠানামার উপরে ভিত্তি করে দ্রব্যের যোগানটাও কিন্তু হ্রাস বৃদ্ধি পায়। এইবারে একজন বিক্রেতা একটা দ্রব্যের কোন দামে কতটা পরিমাণ জিনিস বিক্রি করতে চাইছে সেটা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু ব্যক্তিগত যোগান তালিকা। তো এটা যদি ডেফিনেশন লিখতে দেয় তাহলে কি বলতে হবে না, একটি দ্রব্যের বিভিন্ন দামে কোনো একজন নির্দিষ্ট বিক্রেতা যে বিভিন্ন পরিমাণ দ্রব্যটি বিক্রি করতে চায় সেটি যে তালিকার মাধ্যমে দেখানো হয় সেটি হচ্ছে ব্যক্তিগত যোগান তালিকা। তো এইটা হচ্ছে কি ব্যক্তিগত যোগান তালিকা। তো এবং এই ব্যক্তিগত যোগান তালিকাটিকে যখন আমি চিত্রের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব তখনই সেটা হয়ে যাবে কি না ব্যক্তিগত যোগান রেখা। দেখো কি হচ্ছে, ঠিক একইভাবে এই উলম্ব অক্ষতে আমরা প্রাইস মাপছি, উলম্ব অক্ষতে দ্রব্যের দাম মাপছি, এবং অনুভূমিক অক্ষ যেটা রয়েছে এক্স অক্ষ যেটাকে বলে সেখানে আমরা কোয়ান্টিটি সাপ্লাই মাপছি, মানে দ্রব্যটা কতটা সাপ্লাই করছে। তো যোগান রেখাটা এরকম হয়, এস মানে সাপ্লাই কার্ভ। তো এইখানে 10 টাকা দামে
এই যে ছকটা যেটা করেছি, এই ছকটাকেই এখন আমি কি করছি, গ্রাফের মাধ্যমে শো করছি। এই যে 10 টাকা দাম, এই 10 টাকাতে বিক্রি করছে কত, 30 ইউনিট। তো এইখানে 10 টাকায় সাপ্লাই কত হলো, 30। ঠিক একইভাবে যখন 20 হলো, তখন সে বিক্রি করছে কত, 50। এই হলো 50 লিখলাম এখানে। যখন দাম 30 টাকা হলো, তখন সে বিক্রি করছে কত, 70। এই লিখলাম। তাহলে দেখো এই যে টেবিলটা বানিয়েছিলাম, এই টেবিলটাকেই আমরা কি করছি না, এখানে চিত্রের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছি। তো এইটাকেই বলা হচ্ছে ব্যক্তিগত যোগান রেখা। এটা হচ্ছে ব্যক্তিগত যোগান রেখা, আর এইটা হচ্ছে ব্যক্তিগত যোগান তালিকা। এটা হলো ব্যক্তিগত যোগান তালিকা, এবং এটিকেই আমরা কি করছি, যখন গ্রাফের মাধ্যমে শো করছি, সেটা হয়ে গেল কি, ব্যক্তিগত যোগান রেখা। এইবারে এই ব্যক্তিগত মানে একটা দ্রব্য কিন্তু একজন লোকই কিন্তু বিক্রি করে না বাজারে। আলু পেঁয়াজ নিয়ে কিন্তু বহু বিক্রেতা বসে। তো এইখান থেকে এখানে যেরকম একজনের কথা আলোচনা করলাম, এরকম যদি আরও 10 জনের কথা আলোচনা করি, তখনই কিন্তু আমি পেয়ে যাব একটা দ্রব্যের বাজার যোগান কতটা হচ্ছে, অর্থাৎ বাজারে সেই দ্রব্যটা টোটাল কতটা পরিমাণ এসেছে, সেটাই এখানে এখন আলোচনা করব। এরপর হচ্ছে বাজার যোগান তালিকা এবং রেখা। এটাকে মার্কেট ডিমান্ডও বলা হয়, মার্কেট সাপ্লাই। মার্কেট সাপ্লাই শিডিউল অ্যান্ড কার্ভ। এটা কি হচ্ছে, মার্কেট সাপ্লাইটা আমি বলেছিলাম কি, বাজারে একটা দ্রব্য কিন্তু একজন বিক্রেতা বিক্রি করে না, বাজারে কিন্তু একটা দ্রব্য বিভিন্ন বিক্রেতারা বিক্রয় করে। তো এইখানে ধরে নিলাম একটা নির্দিষ্ট দ্রব্য এক্স, এই এক্স দ্রব্য কি করছে না, এ নামক যে তোমার বিক্রেতা রয়েছে সে বিক্রি করছে, বি নামক একজন বিক্রেতা আছে, সেও এই দ্রব্যটা বিক্রয় করছে, সি আছে একজন, সেও এটা বিক্রি করছে, এবং লাস্টে আমরা পাচ্ছি কি, বাজার যোগান। কি হচ্ছে, এইখানে আমি দাম মাপছি, দামটা সবার ক্ষেত্রেই সেম। বাজারে গেলে দেখবে আলু যদি 15 টাকা করে কেজি হয়, তাহলে কিন্তু সব বিক্রেতাই এখানে 15 টাকা করে আলু কেজিতে বিক্রি করছে। তো 10 টাকা যখন দাম হচ্ছে, তখন এ নামক বিক্রেতা বিক্রি করছে ধরো তোমার 30 ইউনিট, বি নামক বিক্রেতা বিক্রি করছে 40, এবং সি বিক্রেতা বিক্রি করছে তোমার 60। তো টোটাল মার্কেটে আলুর সাপ্লাই কত হলো, বা এক্স দ্রব্যের সাপ্লাইটা কত হলো, এই যে 10 টাকা যে রয়েছে, এই 10 টাকা দামে তোমার এইখানে এ বিক্রি করছে কত, 30, বি বিক্রি করছে কত, 40, এবং সি বিক্রি করছে কত, 60। তো বাজারে টোটাল বিক্রি কত হলো, এইগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কত পাবো, বাজারে টোটাল পেলাম হচ্ছে 130। তো এটাই হচ্ছে এখন কি না, বাজার যোগান। অর্থাৎ ব্যক্তিগত যে যোগানগুলো রয়েছে, সেই যোগানগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কি, একটা দ্রব্যের বাজার যোগান। এরপরে দ্রব্যের দাম ধরো এখানে 20 টাকা হলো, তখন বিক্রেতা এ কি করছে, বিক্রেতা এ বিক্রি করছে তোমার 50, বি বিক্রি করছে তোমার 60, আর সি বিক্রি করছে 100। তো তাহলে টোটাল আমার বাজারে কত বিক্রি হচ্ছে না, 210 ইউনিট। তো এটাই হচ্ছে তোমার কি, একটা দ্রব্যের বাজার যোগান। এইরকমভাবে একটা দ্রব্যেরই বিভিন্ন দামে বিভিন্ন বিক্রেতারা
যে বিভিন্ন পরিমাণ দ্রব্যটি বিক্রয় করছে সেটাই হচ্ছে কি, সেটা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সেটাই হচ্ছে কি তোমার বাজার যোগান তালিকা। অর্থাৎ এই যে একটা দ্রব্য নির্দিষ্ট সেটা হচ্ছে এক্স, সেই দ্রব্যটার বিভিন্ন দাম, এই যে বিভিন্ন বিক্রেতা রয়েছে ABC, এই বিভিন্ন বিক্রেতারা যে বিভিন্ন পরিমাণ বিক্রি করছে সেটা যে তালিকার মাধ্যমে আমরা প্রকাশ করছি সেটাই হয়ে যাচ্ছে কি এখানে না বাজার যোগান তালিকা। এবং এইটাকে এখন আমি কি করছি না একটা তোমার লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছি, তাহলে কি পেয়ে যাব আমি বাজার যোগান রেখাটা পেয়ে যাব। দেখো কি করে করছি। ধরো একজন ফার্স্টে ব্যক্তিগত মানে এ বিক্রেতা রয়েছে, তার ব্যক্তিগত যে যোগান রয়েছে সেই যোগানটাকে আমি মাপছি। এখানে আমি 20 টাকা যে প্রাইসটা রয়েছে এই 20 টাকা প্রাইসটাকে আমি ধরছি এবং এই যে এইগুলো রয়েছে এইগুলোকে আমি নির্ভর করে করছি। ধরো এখানে দ্রব্যের দাম এখানে মাপছি প্রাইস কোয়ান্টিটি, ধরো এটা হচ্ছে 20 টাকা যখন দাম তখন বিক্রি করছে এ কত 50 ইউনিট। এরপরে কি হচ্ছে বি বিক্রেতা রয়েছে, বি বিক্রেতা এই 20 টাকা দামে কত বিক্রি করছে না 60 ইউনিট। এই যে 60 ইউনিটটাকে আমি ধরছি, দামটা তো সবার ক্ষেত্রেই সেম, তাই দামটা এখানে এরকমভাবে যাবে। এটা হচ্ছে 60। এরপরে কি হচ্ছে সি যে রয়েছে, সি এর এখানে এটা বার করব ব্যক্তিগত, সি কত বিক্রি করেছে 100, তো দামটা একই রয়েছে 20 টাকায় দাম, 20 টাকায় দাম রাখলাম। এই হচ্ছে 100। তাহলে এইখানে টোটাল মার্কেটে কত বিক্রি হয়েছিল, মার্কেটে কিন্তু বিক্রি হয়েছিল এখানে 210, মার্কেটে কিন্তু টোটাল বিক্রি হয়েছিল আমার 210 ইউনিট। তো এইগুলোকেই যদি আমি এবারে যোগ করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাব কি মার্কেট সাপ্লাই কার্ভ। অর্থাৎ মার্কেট প্রাইসটাও কত 20 টাকায়, 20 টাকাতেই রাখলাম। মার্কেটে কত বিক্রি হয়েছে না 210 ইউনিট। তো এইটাই হচ্ছে কি এখানে মার্কেট সাপ্লাই কার্ভ। অর্থাৎ এখানে দেখো আমি কোনগুলোকে যোগ করলাম না তোমার এই যে ব্যক্তিগত যোগান রেখার অনুভূমিক সমষ্টি দ্বারা, অর্থাৎ এই যে নিচে যে আমরা যোগানটা পেয়েছিলাম সেগুলোকে কিন্তু যোগ করলাম 50, 60 এবং 100, এইগুলোকে যোগ করে কিন্তু আমরা এই 210টা পেলাম। অর্থাৎ বিভিন্ন ব্যক্তিগত যোগানের অনুভূমিক সমষ্টি যদি করি তাহলেই কিন্তু আমরা এখানে বাজার যোগানটা পাবো। উলম্ব সমষ্টি কিন্তু করব না, তাহলে তো কিন্তু এখানে 20, 20, 20 তিনটে মিলিয়ে 60 হতো, কিন্তু বাজার দাম তো 60 টাকা নয়। তাই জন্যই এখানে আমরা এই অনুভূমিক যে আমরা যোগানগুলো পেয়েছিলাম বা অনুভূমিক যে অক্ষরটা রয়েছে সেই ভ্যালুগুলোকেই আমরা এখানে যোগ করে কি পেলাম না একটা দ্রব্যের বাজার যোগান আমি পেয়ে গেলাম। তো এইরকমভাবে যেরকম আমি বাজার যোগান পেলাম, এই বাজার যোগান যেরকম পেয়েছি সেরকম কিন্তু দ্রব্যের বাজার চাহিদাও আমি গতদিন বলেছিলাম যে বাজার চাহিদা পেয়েছি। তো এই যে একটা দ্রব্যের দাম যে ওঠানামা করে, ধরো এই যে আলুর যে দাম রয়েছে, এই আলুর দাম 15 টাকা করে কেজি কেন হলো, বা পেঁয়াজ 35 টাকা কি 40 টাকা করে কেজি কেন হচ্ছে, বা মুরগির মাংসর দাম এখন 200 টাকা করে কেজি কেন হচ্ছে, এই যে 200 টাকার দাম কি করে হচ্ছে বা কখন এটার দাম কমছে বা বাড়ছে, কীভাবে এই দামটা হ্রাস বৃদ্ধি হচ্ছে সেইটা এখন কিন্তু আমি বোঝাবো। অর্থাৎ এইখানে আরেকটা টপিক রয়েছে কি তোমাদের না পূর্ণ প্রতিযোগিতার বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজার এই পূর্ণ প্রতিযোগিতার বাজার যেটা রয়েছে, এই পূর্ণ প্রতিযোগিতার বাজার কি, এই পূর্ণ প্রতিযোগিতার বাজার হচ্ছে সকলের পাড়াতে বা সকলের বাড়ির সামনেই কিন্তু একটা বাজার বসে, সবজির বাজার বলো বা মাছের বাজার বলো, এটা কিন্তু বসে। তো সেইখানে দেখবে যে একই দ্রব্য বিভিন্ন বিক্রেতারা বিক্রি করছে এবং অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা সেই বাজারে গিয়ে হাজির হচ্ছে। তো এইটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার, যেখানে বহু সংখ্যক ক্রেতা এবং বহু সংখ্যক বিক্রেতারা উপস্থিত থাকে। বিক্রেতারা একই ধরনের দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যের দাম একই থাকে, প্রত্যেক বিক্রেতারাই দেখবে দ্রব্যটা একই দামে বিক্রি করছে। তো এই ধরনের বাজারকে কি বলে না
পূর্ণ প্রতিযোগিতার বাজার। যে কোনো ধরনের তুমি যদি মার্কেটে যাও, মানে যে কোনো ধরনের যে বাজার করতে যাচ্ছ, সবজির বাজার বা মাছের বাজার, সেগুলোই কিন্তু আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজার বলতে পারি। সেখানে গেলে দেখা যাবে কি না, আলু নিয়ে বহু লোক বসেছে, পেঁয়াজ নিয়ে বহু লোক বসেছে, বিভিন্ন বেগুন, পটল এইসব নিয়ে কিন্তু বহু লোক বসেছে। তো সাধারণভাবে এই বাজারগুলোকেই বলা হয় কি তোমার পূর্ণ প্রতিযোগিতার বাজার। তো এইখানে ফার্স্টে যেটা রয়েছে, আগে পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যগুলো আগে বলে দিই, কারণ এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের যে কোশ্চেন আসে সেটা কিন্তু এখানে লিখতে দেয়, পূর্ণ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এইখানে 5টা বৈশিষ্ট্য লিখলেই হয়, ঠিক আছে। তো এই 5টা বৈশিষ্ট্য সম্পর্কে ফার্স্টে আলোচনা করে দিই, তারপরে এই যে আলুর দাম 15 টাকা করে কেজি হচ্ছে বা পেঁয়াজের দাম 40 টাকা কেজি হচ্ছে, এটা কি করে হচ্ছে সেইটা আমরা বলবো। এই যে কখনো একটা জিনিসের দাম বাড়ে, আবার কখনো একটা জিনিসের দাম কমে যায়, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে সেটাই বলবো। তো ফার্স্টে এখানে বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি। পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য। তো এইখানে প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি। এই চ্যাপ্টারটাও 11-এ যেরকম রয়েছে সেরকম কিন্তু 12-এও এই চ্যাপ্টারটা রয়েছে। পূর্ণ প্রতিযোগিতা বাজারের প্রথম পার্টটায় কিন্তু এই জিনিসটা রয়েছে। তো এটা ভালো করে যদি জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের 12টাও পড়তে কিছুটা সুবিধা হবে। 11টা অনেক কিছুই কিন্তু 12টার উপরে, 12-এ আমাদের যে 12 রয়েছে সেই 12-এ কিন্তু রয়েছে। তো সুতরাং 11-এর যদি কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু 12-এ তোমাদের পড়তে বড় সমস্যা হবে। তো ফার্স্ট যেটা বলছি, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারে যদি যাও সেখানে দেখা যাবে যে প্রচুর সংখ্যক বিক্রেতা রয়েছে এবং ক্রেতাও প্রচুর সংখ্যক রয়েছে। ওই লোকালিটি, ধরো তোমরা বিরাটি এরিয়ায় বা তোমরা ধরো হাওড়া কোনো এরিয়াতে বসবাস করছো, বা ধরো তোমার দক্ষিণেশ্বর কোনো এরিয়াতে বসবাস করছো, তো সেইখানে দেখা যাবে যে প্রত্যেকের এরিয়াতেই কিন্তু একটা নির্দিষ্ট বাজার বসে। সেইখানে দেখা যাবে সেই এরিয়াতে বা সেই লোকালিটির সমস্ত লোকেরাই কিন্তু সেই বাজারে আলু, পটল, পেঁয়াজ, বিভিন্ন সবজি, মাছ, মাংস সব কিনতে যাচ্ছে। তো সেইখানে দেখা যাচ্ছে তার মানে কি, বিক্রেতারা যেরকম অসংখ্য রয়েছে সেরকম কিন্তু ক্রেতারাও অসংখ্য রয়েছে। তো এইখানে তাই জন্য প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি থাকে। এরপরে কি রয়েছে, সমজাতীয় দ্রব্য বিক্রয়। সমজাতীয় দ্রব্য বিক্রয় অর্থাৎ এইখানে বাজারে গেলে কিন্তু তুমি দেখতে পাবে আলু, পেঁয়াজ নিয়ে কিন্তু বহু লোকেরা বসেছে, এবং পটল, বেগুন, বিভিন্ন সবজি, একই সবজি নিয়ে কিন্তু বিভিন্ন লোকেরা বসেছে, বিভিন্ন বিক্রেতারা বসেছে। তো স্বাভাবিকভাবে এখানে কি হচ্ছে না, সমজাতীয় দ্রব্য বিক্রয় করা হয়, মানে একই ধরনের দ্রব্য বিভিন্ন বিক্রেতারা বিক্রি করে। বিক্রেতারা প্রত্যেকেই প্রায় একই ধরনের দ্রব্যগুলোই কিন্তু বাজারে বিক্রি করছে। এরপরে 3 নম্বর রয়েছে কি না, স্থির দাম। অর্থাৎ দ্রব্যের যে দামটা হয় সব বিক্রেতার কাছে কিন্তু একই দামে দ্রব্যটা বিক্রি হয়। একটা দ্রব্যের পেঁয়াজ যদি 40 টাকা করে কেজি হয়, তাহলে দেখবে সব বিক্রেতার কাছেই কিন্তু পেঁয়াজ ওই কোয়ালিটির পেঁয়াজটা কিন্তু 40 টাকা করে বিক্রি হয়। হ্যাঁ, এখানে বলতে পারো যে কেউ তো আবার 35 টাকাতে বিক্রি করে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেই পেঁয়াজটার হয় কোয়ালিটি কিছুটা খারাপ বা সাইজ কিছুটা ছোট, বা কিন্তু বলতে পারো যে একজন বিক্রেতা আলু 15 টাকা করে বিক্রি করছে, আবার সেই আলুই আবার পাশে একজন 12 টাকা করে বিক্রি করছে। কিন্তু এখানে আমি সেটা বলছি না, আমি বলছি আলুর যে কোয়ালিটি বা আলুর যে সাইজ যে রয়েছে, সেই আলুর সাইজটা কিন্তু প্রত্যেকে যদি সেম সাইজের আলু বিক্রি করে তাহলে কিন্তু সেই একই দামে বিক্রি করছে। অর্থাৎ দ্রব্যের কোয়ালিটি বা গুণমান একই যদি থাকে তাহলে সেই দ্রব্যটা কিন্তু একই দামেই প্রত্যেক বিক্রেতারা বিক্রি করছে। তো তাই জন্যই এখানে বলা হচ্ছে কি স্থির দাম। এটা কেন করে, তার কারণ কি, একই দ্রব্য তো বিভিন্ন বিক্রেতারা বিক্রি করছে। তো এইভাবে ধরো কোনো বিক্রেতা যদি সেই দ্রব্যের দামটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ যে দ্রব্যটা একজন 10 টাকা বিক্রি করছে, পাশের জন্য সেই দ্রব্যটা যদি 12 টাকা করে বিক্রি করে, স্বাভাবিকভাবে কিন্তু তুমি সেই লোকটার থেকে কিন্তু তুমি জিনিসটা কিনবে না, অর্থাৎ সেই লোকটার কিন্তু জিনিসটা বিক্রি হবে না। তো তাই জন্যই এখানে কি হচ্ছে না, প্রত্যেক বিক্রেতা একই দামেই দ্রব্যটা বিক্রয়
বিক্রয় করছে। তাই জন্য এখানে 3 নাম্বার যে পয়েন্ট বললাম সেই পয়েন্টটা হচ্ছে কি তোমার স্থির দাম, দ্রব্যটি স্থির দামে বিক্রি হয়। এরপরে হয়েছে বাজারে অবাধ প্রবেশ এবং নির্গমন। বাজারে অবাধ প্রবেশ এবং নির্গমন অর্থাৎ এই যে পূর্ণ প্রতিযোগিতার বাজার, এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে কিন্তু যে কেউ এসে বাজারে প্রবেশ করতে পারে এবং জিনিস বিক্রয় করতে পারে। এই লকডাউনে দেখবে অনেকেই তোমার যেহেতু চাকরি হারিয়েছে, অনেক লোকেই আছে যাদের তোমার দিনমজুরের কাজ করে চাকরি হারিয়েছে বা এরকম কিছু বেকারত্বে ভুগছে, তাদেরকে কি দেখতে পাবে না অনেকেই কিন্তু বাজারে প্রবেশ করে বিভিন্ন দ্রব্য বিক্রয় করছে। তো সে তাই জন্য তাদের কিন্তু বাজারে প্রবেশ করার জন্য কিন্তু কেউ তাদেরকে বাধা দেয়নি। অর্থাৎ বাজার যদি ত্যাগ করে, আবার পরে ধরো সে চাকরিটা পেয়ে গেল, তখন যদি সে বাজার ত্যাগও করে, অর্থাৎ বাজারে যদি জিনিসটার বিক্রি নাও করে, তাহলেও কিন্তু তাকে কেউ বাধা দেয় না। তাহলে বাজারে প্রবেশ করার জন্য যেরকম কেউ বাধা দিচ্ছে না, আবার বাজার থেকে বেরিয়ে আসার জন্যও কিন্তু তাকে কেউ বাধা দিচ্ছে না। তাই জন্য এখানে বলা হচ্ছে কি বাজারে অবাধ প্রবেশ এবং নির্গমনের এখানে সুযোগ থাকে। এরপর যেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান। বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্থাৎ এইখানে বাজারে একটা দ্রব্যের দাম কি হতে, মানে বাজারটা সম্পর্কে সবারই আইডিয়া রয়েছে। যদি এবারে কেউ বলে আলু 70 টাকা করে কেজি, তো স্বাভাবিকভাবে কোনো বিক্রেতাই কিনবে না, আবার কোনো ক্রেতাই সেই আলুটা কিনবে না। আবার ঠিক একইভাবে বিক্রেতারাও জানে কী দাম ধার্য করলে বা কীরকমভাবে বোঝালে ক্রেতারা জিনিসটা কিনবে বা ক্রেতারা কী ধরনের জিনিসটা পছন্দ করে। তো সেইটাই হচ্ছে বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান। এখানে তুমি যদি বাজার করতে যাও, তুমিও জানো যে একটা জিনিসের দাম ম্যাক্সিমাম এটা হতে পারে, আলুর দাম ম্যাক্সিমাম 20 টাকা হতে পারে, কিন্তু সেটা কখনোই 100 টাকা কেজি বা 70 টাকা কেজি হবে না। ঠিক একইভাবে বিক্রেতারা জানে যে আজকে ধরো বৃষ্টি হয়েছে, অন্যান্য বাজারেও তারা বসেনি, আমি আলুর দামটা একটু বাড়াই, আলুর দামটাকে আজকে বাড়ালাম, আবার পরে যখন অন্যান্য বিক্রেতারা এলো আবার পরের দিন আমি একই দামে জিনিসটা বিক্রি করব। তো বিক্রেতারা যে দামটা বাড়ালো তারাও কিন্তু জানে যে আমরা কিন্তু হিউজ দাম বাড়াবো না, হয় 2 থেকে 3 টাকা আমি বাড়াতে পারি, ঠিক আছে, তার বেশি আমি বাড়াবো না, কারণ জানে যদি বেশি বাড়িয়ে দিই তাহলে তার থেকে কিন্তু কেউ জিনিসটা আর কিনবেই না। তো এটাই বলা হচ্ছে এখানে বাজার সম্পর্কে কিন্তু পূর্ণ জ্ঞান ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই থাকে। এরপরে রয়েছে তাহলে এইখানে যে রয়েছে এইটাই হচ্ছে আরেকটা পয়েন্ট থাকে, সরকারি বিধিনিষেধের অভাব। সরকারি বিধিনিষেধের অভাব। সরকারি বিধিনিষেধের অভাব। তো এইখানে সরকারি বিধিনিষেধ যে রয়েছে, এই সরকারি বিধিনিষেধটা কি, মানে সরকার এইখানে বাজারে কে ঢুকলো বা বাজারে কি দাম ধার্য করলো এটা কিন্তু সরকার কোনো এখানে হস্তক্ষেপ করে না, বা একটা দ্রব্যের দাম কত রাখা উচিত বা একটা দ্রব্যের দাম কত বিক্রেতারা রাখলো সেই সম্পর্কে কিন্তু কিছুই এখানে সরকার কিন্তু কোনো হস্তক্ষেপ করে না। তাই জন্য এখানে বলা হচ্ছে সরকারি বিধিনিষেধের অনুপস্থিতি। তো এটাই বলা হচ্ছে এখানে, এইগুলোই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য। এরপরে যেটা রয়েছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে দামটা কি করে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমি বলেছিলাম যে আমি বলবো একটা দ্রব্যের যে দাম, সেই দ্রব্যের দামটা কি করে তোমার হচ্ছে সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কে এখন আলোচনা করা হবে। তো এটাকে বলা হচ্ছে ভারসাম্য দাম। ভারসাম্য দাম নির্ধারণ। এই ভারসাম্য দাম কি করে হচ্ছে দেখো, একটু আগে আমি বলেছিলাম মার্কেট সাপ্লাই কার্ভ, অর্থাৎ মার্কেট সাপ্লাই কার্ভটা ছিল এইরকম, ঠিক সেরকম একইভাবে আমি বলেছিলাম এর আগে যে মার্কেট ডিমান্ড কার্ভও হয়, অর্থাৎ একটা দ্রব্য বাজারে লোকেরা কতটা পরিমাণ কিনছে সেইটার উপরে ভিত্তি করে হয় কি মার্কেট ডিমান্ড কার্ভ, সেইটা হচ্ছে এইরকম।
স্যারকে একটু থামাবো এবং অনুরোধ করব যে একটু সংক্ষেপে যাতে আলোচনাটা সারা যায়, কারণ আমাদের হাতে সময় কিন্তু হ্যাঁ, তো এটা সংক্ষেপে আমি আলোচনা করে দিচ্ছি কমপ্লিট করে। তো এইখানে দুটো রেখা যেখানে ছেদ করে সেটাকেই বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, অর্থাৎ ভারসাম্য দাম। এই ভারসাম্য দামের উপর ভিত্তি করে যে দামটা এখানে সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে দ্রব্যের দাম। দেখো এখানে ধরো এটা 50 টাকা হলো, তো বাজারে সেই দ্রব্যের দামটা হবে 50 টাকা, অর্থাৎ বাজারে সেখানে বিক্রি হচ্ছে ধরো 100 ইউনিট। তো ভারসাম্য দাম হলো এখানে 50 এবং ভারসাম্য উৎপাদন হলো 100। এই যে 50 টাকা দামটা বললাম, এই 50 টাকার বেশিও হয় না, আবার এই 50 টাকার কমও হয় না। তার কারণ কি দেখো, কি দেখা যাচ্ছে, ধরো দামটা হচ্ছে 70 টাকা হয়েছে, তো এই 70 টাকা দামে দেখো চাহিদা রেখার কোথায় ছেদ করেছে, এই জায়গাটাতে। তাহলে দ্রব্যের চাহিদা হচ্ছে কোথায়, এইখানে, কিন্তু দ্রব্যের সাপ্লাই হচ্ছে এই জায়গাতে। অর্থাৎ এখানে অতিরিক্ত কি হচ্ছে, অতিরিক্ত যোগান সৃষ্টি হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত যোগান হলেই তার মানে কি, লোকেরা জিনিসটা কিনছে না। যখনই অতিরিক্ত যোগান হবে তখন কি হবে না, দ্রব্যটার কিন্তু মার্কেটে পড়ে থাকবে, অর্থাৎ জিনিসটা নষ্ট হবে। তো সেই নষ্ট যাতে না হয় তাই জন্য সেই দ্রব্যগুলো যাতে বিক্রি হয়, তাই জন্য বিক্রেতারা কি করবে না, দ্রব্যের দামটা কমাতে থাকবে। সেটা ধরো হলো 60 টাকা, এই দ্রব্যের দামটা কমিয়ে এখন করলো কত, 60 টাকা। সেখানেও দেখা যাচ্ছে যে দ্রব্যের চাহিদা হচ্ছে এইখানে, সাপ্লাই হচ্ছে এইখানে, অর্থাৎ এখনও এইটুকু অংশতে কি হচ্ছে না, অতিরিক্ত যোগান রয়েছে। অর্থাৎ দামটা কমানোর ফলেও কিন্তু মার্কেটে সব জিনিস বিক্রি হচ্ছে না, অর্থাৎ বিক্রেতার কিন্তু কিছু জিনিস আনসোল্ড থাকছে, অর্থাৎ অবিকৃত অবস্থায় থাকছে, এবং সেটার ফলে কী হচ্ছে না, দ্রব্যটা নষ্ট হচ্ছে। তখন কি করবে, বিক্রেতা দামটাকে আরও কমাবে, 50 টাকায় নিয়ে আসবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি, তখন 50 টাকাতে দ্রব্যের যে তোমার ডিমান্ডটা রয়েছে 100, আবার দ্রব্যের সাপ্লাইটা হচ্ছে 100, অর্থাৎ বিক্রেতারা সকল দ্রব্যটা বিক্রয় করতে সক্ষম হচ্ছে, অর্থাৎ কোনো দ্রব্যই আনসোল্ড থাকছে না। তো এইভাবেই এখানে কি হচ্ছে না, দ্রব্যের এই ভারসাম্য দামে যদি বেশি থাকে আবার পুনরায় ভারসাম্য দামে ফিরে আসে। আবার ঠিক একইভাবে যদি এটা কম হয়, দ্রব্যের দামটা যদি কম হয়, ধরো এখানে এটা 30 টাকা হলো, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দ্রব্যটা সাপ্লাই রয়েছে এইখানে, কিন্তু ডিমান্ড হয়ে যাচ্ছে কোথায়, এই জায়গাতে। অর্থাৎ অতিরিক্ত চাহিদা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই অতিরিক্ত চাহিদা মানে কি, জিনিসটার মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু সাপ্লাই কম রয়েছে। তো বিক্রেতারা জানে যে এই সময়টাতেই কিন্তু আমার মুনাফাটাকে সর্বোচ্চ করার একমাত্র উপায়। যেরকম কি N95 মাস্ক, তুমি যদি 2020 মার্চ মাসে ফিরে যাও তাহলে দেখা যাবে তখন কিন্তু N95 মাস্ক বাজারে 300 টাকা 250 টাকা করে বিক্রি হয়েছিল, অর্থাৎ সেই জিনিসটা তখন সাপ্লাই একদমই কম ছিল, সেইটাই এখন মার্কেটে 20 টাকা 30 টাকা করে বিক্রি হচ্ছে। তো বিক্রেতারা জানে যে এইখানে যদি আমার সাপ্লাইটা এতটাই কম রয়েছে আর ডিমান্ডটা এতটাই বেশি রয়েছে যে আমি যদি জিনিসটা বিক্রি করি তাহলে কি হবে না, যদি জিনিসটার দাম বাড়াই তাহলেও লোকেরা কিনবে এবং আমার মুনাফাটা বেশি হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তখন বিক্রেতারা অতিরিক্ত মুনাফার আশায় কি করবে না, দ্রব্যের দামটা বাড়াবে, বাড়িয়ে 40 টাকা করলো। তখন দেখা যাচ্ছে তখন সাপ্লাই কিছুটা বেড়েছে, ডিমান্ড কিন্তু কিছুটা কমে গেছে দামটা বাড়ানোর ফলে। কিন্তু দেখা যাচ্ছে এখনও কিন্তু এই জায়গাটাতে অতিরিক্ত চাহিদা বিরাজ করছে। দ্রব্যের দামটা বাড়ালো কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে না, অতিরিক্ত চাহিদা বিরাজ করছে। তখন বিক্রেতা দেখছে দাম বাড়ালাম, এখনও অতিরিক্ত চাহিদা, তো তখন কি করবে, বিক্রেতারা আরও দামটা বাড়াবে, দামটা বাড়িয়ে পুনরায় কি করবে, 50 টাকায় করবে। তখন দেখা যাচ্ছে কি না, আবার যোগান এবং চাহিদা দুটোই পরস্পর সমান হয়েছে এবং 100 ইউনিট হয়েছে। তো এইভাবেই একটা দ্রব্যের ভারসাম্য দাম কিন্তু নির্ধারণ হয়। এই 50 টাকার বেশি হয়ে গেলে আবার তখন দামটাকে কমাতে থাকবে বিক্রেতারা। এইভাবে একটা দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধির মাধ্যমে এবং ভারসাম্য দাম অর্জন করে, এবং এটাই হচ্ছে দ্রব্যের দাম। বাজারে যে দ্রব্যের দামগুলো সৃষ্টি হয় এটা এরকমভাবেই বাজারে দামটা সৃষ্টি হয়। তো এটা 5 নম্বরের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের 11-এ কিন্তু আসে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো আমাদের হাতে মনে হয় সময় বেশি নেই। একদমই তাই, আমাদের আলোচনা কিন্তু আজকে শেষ করতে হবে কারণ সময় একদমই নেই। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক প্রাঞ্জল দেব, ক্লাস 11, যারা অর্থনীতি যাদের আছে সাবজেক্টে তারা আজকের অনুষ্ঠানটা নিশ্চয়ই অবশ্যই দেখলে এবং স্যারের পড়ানোটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরকমই আবারও পরবর্তী পর্বে আমাদের দেখা হবে এডুকেশন অনলাইনে। আমাদের সঙ্গে থাকবেন আরও বিশিষ্ট শিক্ষকরা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে থাকার জন্য, দর্শকদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে, দেখতে থাকো পরের অনুষ্ঠান। নমস্কার।